আসসালামু আলাইকুম সবাইকে। ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ২০২৬-২৭ সেশনের সার্কুলারটা অলরেডি প্রকাশ পাইছে। তোমরা বোধহয় ডেইলি ক্যাম্পাস বা ডেইলি স্টারের একটা নিউজ অলরেডি দেখেছো এবং সেখানে তোমার পরীক্ষার ডেট, তোমার ফর্ম ফিল আপের ডেট, কখন থেকে কখন পর্যন্ত তুমি ফর্ম ফিল আপ করবা এবং তোমার পরীক্ষা কোথায় হবে, সেই পরীক্ষার তোমার যেই বিভাগে পরীক্ষা দিবা সেটা টোটাল আবেদনে কত খরচ হবে, A to Z সবটা কথাবার্তা সেখানে বলা আছে এবং অ্যাজ ওয়েল অ্যাজ সেখানকার সাথে তোমার কোন ইউনিটের জন্য তোমার মিনিমাম রিকোয়ারমেন্ট আসলে কত, জিপিএ রিকোয়ারমেন্ট বেসিক্যালি। তারপরে তোমার মান বন্টন কোশ্চিনের সেগুলা কত, সেকেন্ড টাইমার থাকবে কিনা, সব কিছু বিষয়ক কথাবার্তা ইনশাল্লাহ তুমি আজকের এই ভিডিও কন্টেন্টের মধ্যে A to Z পেয়ে যাবা। আমি তোমাকে এক্সাক্ট কিছু ইনফরমেশন শেয়ার করব এবং শেষের দিকে বিশেষ করে প্রিপারেশন স্ট্র্যাটেজির জিনিসটা নিয়ে আর কি একটু কথা না বললেই না। তো সেটা আমি একেবারে শেষের দিকে যেয়ে বলবো। বিশেষ করে আমার বিভাগ অর্থাৎ সায়েন্সের বিভাগ আপনাওয়ালা এরিয়া নিয়ে আসলে কথাবার্তা বলার যে জায়গাটা। তো চলো তাহলে আমরা যদি আসলে দেখি, মানে দেখতে আমার বেলা ছিল এখানে কত জানো, ২০২০-২১ লেখা। তো দেখতে মাশাআল্লাহ ২০২০-২১ লেখা ছিল আমার বেলা এটা। তোমাদের বেলা ইনশাআল্লাহ লেখা হচ্ছে ২০২৬-২৭। আরে বাহ! যাই হোক, তুমি আমার ৬ বছরের জুনিয়র। যাক, তো এটার যে সার্কুলার সেটা প্রকাশ পাইছে এবং এখানকার যত সকল আপডেট, বেসিক্যালি যদি খুব ক্লিয়ারলি বলি, একমাত্র আপডেট পরীক্ষা আগাইছে। সোজা বাংলা কথায় বলতে গেলে পরীক্ষা আগাই দিছে। বলতেছিল না যে পরীক্ষা আগিয়ে দেওয়া হবে, ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা বা মেডিকেল ভর্তি পরীক্ষারও আগে নিয়ে নেওয়া হতে পারে। যদিও ভার্সিটি মানে অ্যাডমিশন এবং মেডিকেল অ্যাডমিশন টোটালি টু ডিফারেন্ট থিং। একটা নির্ণয় করে শিক্ষা অধিদপ্তর, একটা মানে নিয়ন্ত্রণ করে হচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর। মেডিকেলটা স্বাস্থ্য অধিদপ্তর করেন। তো এটার সাথে এটার কোনো অ্যালাইনমেন্ট নাই বেসিক্যালি, বাট সিরিয়াল আমরা এতদিন পর্যন্ত যা দেখে আসছি, মেডিকেল অ্যাডমিশন টেস্টটি বা ম্যাট সেটা সব আগে হয়। এবারও যেহেতু তাদের ডেট দেয় নেই, তো ধরে নাও আমরা এই ইউনিটকে যদি একটা স্ট্যান্ডার্ড প্যারামিটার হিসেবে চিন্তা করি, তো এই স্ট্যান্ডার্ড প্যারামিটারের আগে মেডিকেল হইলেও হইতে পারে, বলা যায় না, নট শিওর, যেহেতু বলে নাই তাই কিছু বলতে পারতেছি না। বাট 12 ডিসেম্বর অবভিয়াসলি বুঝতে হবে, বা তুমি ভাবতে পারো তোমার এইচএসসি রেজাল্ট দেয় না এখন পর্যন্ত, স্টিল তোমার পরীক্ষার ডেট চলে আসছে। ভালো, আমি এটাকে যথেষ্ট ভালো হিসেবে দেখতেছি, মানে আমার কাছে মনে হয় অ্যাটলিস্ট তুমি জানো তোমার প্রিপারেশন নেওয়ার জন্য কতটুকু সময় আছে। ওকে, আচ্ছা, সো আমরা যদি সম্পূর্ণ ক্লিয়ারলি বলি, তাহলে আবেদন শুরু হবে তোমার এক্স্যাক্ট 11 নভেম্বর এবং 25 নভেম্বর পর্যন্ত তোমার আবেদন চলবে। এটা হচ্ছে 12টা থেকে আবেদন শুরু হবে এবং 25 নভেম্বর পর্যন্ত আবেদন চলবে। আর তোমার ABC ইউনিটে আবেদনের জন্য বেসিক্যালি 1050 টাকা লাগবে, চারুকলাতে 1250 টাকা লাগবে এবং IB এর জন্য 1500 টাকা লাগবে। বুঝছো? এটা অনলাইন ফি আবেদন করার জন্য তোমার। এখন আবেদনের মিনিমাম রিকোয়ারমেন্ট আছে। আমি মিনিমাম রিকোয়ারমেন্টটা সম্পর্কে একটু পরে বলতেছি। এখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে এক্সট্রা। সেটা হচ্ছে আবেদন করার সময় দেখা যায় আমরা নরমালি বাসায় বসে আবেদন করি, অথবা দেখা গেছে কোনো কম্পিউটার অপারেটরের ওখান থেকে আবেদন করি। যেটাই করো না কেন, মেক শিওর যে তুমি প্রপার ইনফরমেশনগুলো নিয়ে রেখো। সিম হারায় যাওয়া বা এর ধরনের যে ঘটনাগুলো, পাসওয়ার্ড ভুলে গেছি, মেসেজটা ডিলিট হয়ে গেছে, এই অকারেন্সগুলো যেন না ঘটে। একটু প্রিসাইজ থেকো এই সময়ে। এরকম অনেক ভোগান্তিতে ভোগে মানুষজন। তারপরে তুমি কেন্দ্র সিলেক্ট করার পরে পরবর্তীতে মানে প্যারা খাচ্ছ। যেমন আমার একবার এরকমটা হয়েছিল, এই এক্সপিরিয়েন্স। আমার ফ্রেন্ডের ছোট ভাই, ও পড়ে হচ্ছে বেগম রোকেয়াতে, আমার ফ্রেন্ড, তার যে ছোট ভাই, সেই ছোট ভাই হচ্ছে যে মানে ঠিক করছে যে সে রাজশাহীতে পরীক্ষা দিবে, কিন্তু পরবর্তী দেখা গেছে যে ওই MIST অথবা বিউপির কোনো একটা পরীক্ষা ঢাকায় ছিল এবং তার পরের দিনই বোধহয় ঢাবি পরীক্ষাটা পড়তেছে বা এরকম কিছু একটা ম্যাচ করছিল। পরবর্তীতে সে সেন্টার চেঞ্জ করার জন্য আমি ওর জন্য সর্বপ্রথম রেজিস্টার বিল্ডিংয়ে দৌড়াদৌড়ি করছিলাম। যাই হোক, হোয়াট এভার, এমনটা যেন তোমার ক্ষেত্রে না ঘটে। তুমি বুঝে শুনে দিও, আসলে তুমি যেখানে আছো সেখান থেকেই দিবা নর্মালি। ওকে, দেখা গেছে তুমি বিভাগীয় শহরে অবশ্যই ABC ইউনিটের পরীক্ষা দিতে পারবা। এখানে এই যে যেগুলা হোয়াইট কালার দেওয়া আছে, চারুকালু এবং হচ্ছে IBA, এই দুইটা ঢাবিতেই হবে শুধুমাত্র পরীক্ষা, আর অন্য কোথাও হবে না। IBটা শুরু হচ্ছে ভাই 5 তারিখ, তারপরে 12 ডিসেম্বর, 7 দিন পরে যাবে হচ্ছে তোমার A ইউনিট। B ইউনিট হচ্ছে 19 দিন, 19 ডিসেম্বর। তারপরে 22 ডিসেম্বরের ভিতরে যাবে হচ্ছে তোমার ফাইন আর্টস বা চারুকারু। আর C ইউনিট সবশেষে হবে, সেটা হচ্ছে 26 ডিসেম্বর। এই হয়ে গেল তোমার মোরললেস প্রত্যেকটা পরীক্ষার এক্স্যাক্ট ডেট, যে কখন হবে পরীক্ষা। অ্যাজ ইউজুয়াল আমরা জানি পরীক্ষা হয় হচ্ছে আমাদের এক্স্যাক্ট 1.5 ঘন্টার, সো 11টা থেকে 12:30 পর্যন্ত পরীক্ষার এখন পর্যন্ত সময়টাকে ফিক্স করা হয়েছে। এবছর ঢাবিতে টোটালে আসন, যে আসনের এগেনস্টে ভর্তি পরীক্ষা হতে চলেছে, সেটা হচ্ছে 6035। এটা কিন্তু টোটাল, এই যে 1 2 3 4 5, এই 5টা ইউনিট মিলে টোটাল আসন সংখ্যা, যেখানে 1851টা মতন সিট আছে হচ্ছে ভাই আমাদের বিজ্ঞান বা সায়েন্সের জন্য। ওকে, এই আর ক্লাস শুরু হবে তোমাদের, মানে এক্স্যাক্ট তোমার ঢাবি ভর্তি, তোমার হল অ্যাটাচমেন্ট, 3 দিন ধরে যে ভর্তির প্রসেস, তারপরে হচ্ছে টাকা পয়সা দিয়ে ভর্তি হচ্ছে, তুমি সব কিছু কমপ্লিট করে তোমার ক্লাস ইনশাল্লাহ শুরু হতে চলেছে 27 মার্চ 2027। বুঝতেছো? এই একটা ডেট তোমার জীবনে, আর এই একটা ডেট তোমার জীবনে কতটা বোধহয় ইম্প্যাক্টফুল হতে চলেছে এখন। আলাদা বা মেকি বা খুব গ্লোরিফাই করতেছি এমন না, বাট
একদল মানুষ অবশ্যই এখন মানে নিজেকে ওই জায়গার ভিতরে বোধহয় বসায় দিছে ওই আসনে। সো প্রতিযোগিতাটা এখানেই, ইনশাল্লাহ পারবো আমরা। ওকে, এক্সট্রা যদি আর যে ইনফরমেশনগুলো জানা লাগবে সেটা দেখি, তাহলে আমি ক্লিয়ারলি বলি, সেটা হচ্ছে তোমার মিনিমাম জিপিএ রিকোয়ারমেন্ট, যেটা সব থেকে জরুরি একটা জিনিস। দেখো ভাইয়া, ভর্তি যোগ্যতা বিজ্ঞানে বিশেষ করে এবং আইবিএতে ভর্তি যোগ্যতা দাদা সেম টু সেম। জিনিসটা কি, এসএসসি আর এইচএসসি মিলায় মিনিমাম মার্ক তোমার লাগবে কত, 4.00, মানে সরি 8.00, এটা হচ্ছে তোমার টোটাল জিপিএটা এসএসসি আর এইচএসসি মিলায়া, এবং কোনোটাতেই 3.5-এর নিচে না। মানে লেটস সে তুমি যদি 5 আর 3 এই কম্বিনেশন নাও, তাহলে বেসিক্যালি তুমি কোয়ালিফাইড হবে না। ওকে, 5 আর 3 কম্বিনেশন নিলে, অথবা ধরো হচ্ছে 3.25 কম্বিনেশন নিলে আর 4.75 কম্বিনেশন নিলে, এটাতেও তুমি আসলে পারতেছো না। কারণ মিনিমাম রিকোয়ারমেন্ট কত, প্রত্যেকটাতেই 3.5 লাগবে মিনিমাম, আর টোটালে লাগবে হচ্ছে 8। প্রত্যেকটাতে 3.5 হলে টোটালে হয় 7, বাট টোটালে লাগবে 8, আর প্রত্যেকটাতে হচ্ছে 3.5। ঢাবির পাশের সিস্টেমটাও কিন্তু পাস করার যে সিস্টেমটা না, এটাও একটু ফিল্টার্ড পাস করার সিস্টেম। ওই জন্যই আমরা দেখি যে 96% কি ফেইলড, মানে 96% কাইন্ড অফ 40% মার্ক উঠাইতে পারে না। বুঝতেছো, এটা ফেইল ভাই, চান্স পাওয়া না পাওয়ার কথা না, ফেইলড মানে তারা ভর্তির জন্য যোগ্য না। বুঝছো, তারপরে ভর্তি তো হয় হচ্ছে 1.1, বা তোমরা যতজন পরীক্ষা দিচ্ছ তার উপরে ডিপেন্ড করে মোটামুটি। তো মোর অললেস প্রত্যেকবার 120K প্লাস বা 130K প্লাস কাছাকাছি মানুষজন পরীক্ষা দেয় অবশ্যই একটা ইউনিটে, একটা ক সিঙ্গেল ইউনিটের কথা বলতেছি আমি, বিজ্ঞান ইউনিটের কথা বলতেছি টু বি প্রিসাইজ। ওকে, মানবিকের কথা যদি আমি বলি, মানবিক আর ব্যবসায় দুইটাই হচ্ছে সেম ভর্তি যোগ্যতা। এক্ষেত্রে এটা কত, এসএসসি আর এইচএসসি হবে হচ্ছে 7.5 টোটালে লাগবে, এবং প্রত্যেকটাতেই 3-এর নিচে হলে হবে না, মানে 3-এর নিচে যেন না হয়, 3-এর উপরে হইতে হবে। টোটালে লাগবে হচ্ছে 7.5। ব্যবসার ক্ষেত্রে ধরো ওই যে সেম টু সেম যেটার কথা বললাম 7.5, কিন্তু 3-এর নিচে হওয়া যাবে না প্রত্যেকটাতে, এসএসসি আর এইচএসসি। এসএসসি ব্যাচ কত, 21 থেকে 24-এর মধ্যে তোমার পাস করা থাকা লাগবে এসএসসি, আর এইচএসসি পাস অবশ্যই 2026 সালে হইতে হবে, মানে 26 সালে রেজিস্টার্ড। কেউ যদি সেকেন্ড বার ইমপ্রুভমেন্ট দাও বাট রেজিস্ট্রেশন করো 2026-এ, এবং আগের বছর ঢাবিতে রেজিস্ট্রেশন করো নাই বা করতে পারবা না অবশ্যই তুমি, কারণ যেহেতু তুমি আগের বছর এক্সামই দাও নাই, কোয়ালিফাইড হও নাই, তাহলে সে ভর্তি পরীক্ষার্থী হবে, অবশ্যই দিতে পারবে। মানে হিসাবটা বুঝছো কি বলছি, জিনিসটা হচ্ছে যে যদি তার রেজিস্ট্রেশন হয় 2026-এ, টু বি ক্লিয়ার, 2025-এর রেজিস্ট্রেশন তুমি ইমপ্রুভমেন্ট দিছো, তুমি পারবা না। বাট তোমার যদি 2026-এর রেজিস্ট্রেশন হয়, অর্থাৎ এইচএসসি স্পেসিফিকভাবে 2026 থাকা লাগবে, তাহলে তুমি যোগ্য, যদি তোমার মিনিমাম রিকোয়ারমেন্ট ফিল আপ হয়। আর কোনো প্রকার সেকেন্ড টাইম নাই, এটা তুমি জানো, এই আন্দোলন বা আদার্স যত যাই হোক না কেন, কোনো প্রকার সেকেন্ড টাইম বা দ্বিতীয়বারের কোনো সুযোগ নাই। ঢাবি, বুয়েট এগুলা জীবনে তোমার একবারই পরীক্ষা, জীবনে তোমার একবার পরীক্ষা, নেক্সট হয়তো বা তোমার সন্তানের হইতে পারে, ব্যাপারটা এমন। আচ্ছা, ওকে, এই হলো চারুকারুর মিনিমাম রিকোয়ারমেন্ট ভাই, একটু কম, সব থেকে কম আসলে এটাই, 6.5 লাগবে এসএসসি আর এইচএসসি মিলা, আর প্রত্যেকটাতেই 3 লাগবে মিনিমাম। এই ক্লিয়ার বোধ হয়? আচ্ছা, পরীক্ষার মান বন্টন নিয়ে একটু কথা বলি। এটা আমি আর এখানে এক্সট্রা করে মানে আলাদা করে ইলাবোরেট করিনি, এটা যেহেতু আমি জানি, খুব ভালো মতন করে কথাবার্তা বলতে পারবো আমরা। পরীক্ষার মান বন্টন এটা নিয়েই আমাদের যাবতীয় কার্যক্রম হয়। এবিসি ইউনিটের কথাটাই বেসিক্যালি বলবো আমরা। তো আমরা যদি বিজ্ঞান ইউনিটের কথাটাকে ধরি, তাহলে ভালো করে দেখো, বিজ্ঞানের ক্ষেত্রে ধরলে আমাদেরকে ফিজিক্স, কেমিস্ট্রি এই দুটা তোমার জন্য মাস্ট বা ম্যান্ডেটরি, উত্তর করাই লাগবে, মাস্ট। তারপরে হায়ার ম্যাথ আছে, হচ্ছে বায়োলজি। আচ্ছা, বাংলাও থাকে, ইংলিশও থাকে, বাংলা থাকে, ইংলিশ থাকে, এই কয়টা থাকবে হচ্ছে তোমার কোয়েশ্চেন পেপারের মধ্যে, যারা এনসিটিবি কর্তৃক প্রণোদিত সিলেবাস থেকে পড়াশোনা করছো তাদের জন্য। প্রত্যেকটাতে থাকবে হচ্ছে তোমার এমসিকিউ পোর্শন আগে, রিটেন পোর্শন হচ্ছে ভাব পরে। হ্যাঁ, আচ্ছা, তো এমসিকিউ পোর্শন প্রত্যেকটাতে থাকবে হচ্ছে ভাব 15টা করে, 15। আমরা যদি বলে দিই, এই যে 15 15 15 15 15 15, কি হলো, জাস্ট 5 আসছে কেন, 15 15 15 15, এই যে 15। আচ্ছা, 15টা করে এমসিকিউ, মানে 15 গুণন 1 ইজ ইকুয়ালস টু 15 আসলে বেসিক্যালি এমন, 15 গুণন 1। হ্যাঁ, আচ্ছা, আর প্রত্যেকটাতেই 2.5 গুণ 4 ইজ ইকুয়ালস টু 10। এটা থাকবে হচ্ছে রিটেনটা, বুঝছো, জানো আশা করি তোমরা। আরে কি ওকে, প্রত্যেকটাতেই রিটেন থাকবে হচ্ছে এত করে, মানে 4টা কোশ্চেন থাকবে 2.5 মার্ক করে বেসিক্যালি রিটেনের ভিতরে। হ্যাঁ, এই হচ্ছে মেইন আলাপ। ওকে, আর এমসিকিউটা 1 মার্ক করে 15টা করে থাকবে, 4 15 60 আর 4 10 40 বেসিক্যালি এই। এখন তুমি এই যে এইখানে যে দুইটার কথা বলবো, হায়ার ম্যাথ বা বায়োলজি, এর মধ্যে তোমার যেটা 4th সাবজেক্ট, এর মধ্যে একটা মাস্ট, যেটা মেইন সাবজেক্ট,
যেটা মেইন সাবজেক্ট ওইটা মাস্ট, মানে যেটা মেন, ভালো করে বুঝানো, একবার দেখতেছো একবার দেখেই বুঝানো, যেটা মেইন সাবজেক্ট তা মাস্ট দাগানো লাগবে বা মাস্ট এক্সাম দিতে হবে। যেটা ফোর্থ সাবজেক্ট চাইলে সেটাও দাগাতে পারো, ফোর্থ সাবজেক্ট সেটা, বা সেটার বদলে তুমি কি দাগাতে পারো, বাংলা বা ইংরেজি দাগাতে পারো। আমি পার্সোনালি বলবো যাদের মেডিকেল একেবারে ফুললি প্রিপারেশন থাকবে বা যাদের একেবারে হার্ট অ্যান্ড সোল ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন থাকবে, বায়োলজি নিয়ে অবস্থা খুব খারাপ, এবং তাদের যদি এই সুযোগটা থাকে, এমন না যে ঐচ্ছিক, গুচ্ছতে যেমন ঐচ্ছিক থাকে, ফোর্থ সাবজেক্ট মেন সাবজেক্ট ইচ্ছা, প্যারা নাই, ফিজিক্স কেমিস্ট্রি মাস দাগানো লাগবে, তারপরে বাকি বাংলা ইংরেজি মানে যেই হায়ার ম্যাথ বায়োলজির ভিতরে যে কোনো একটা বাদ দিয়ে দাগাতে পারো। কিন্তু ঢাবির কাহিনীটা এমন না, যেটা তোমার মেন সেটা দাগাতেই হবে, অর্থাৎ ওখানে 3টা দাগানো হয়েই গেল, তারপরে ফোর্থ সাবজেক্টটা চাইলে দাগাতে পারো অথবা সেটার বদলে দাগাইতে পারো। ব্যাপারটা এমন। ক্লিয়ার করতে পারছি নিশ্চয়ই? তো এই হচ্ছে তোমার মোট মান বন্টন, এবং এই মান বন্টনের ক্ষেত্রে আমি যদি আরেকটু কিছু কথাবার্তা তোমাদেরকে অ্যাড করে দিই, সেটা হচ্ছে এখানে পাবা তুমি হচ্ছে 45 মিনিট, এখানে পাবা হচ্ছে তুমি 45 মিনিট। হ্যাঁ, এবং যারা আমাদের এই এমসিকিউ পরীক্ষা দিয়ে, এটার গুরুত্বটা এতটা বেশি, এমসিকিউ পোর্শনটুকুর গুরুত্বটা এতটা বেশি, যারা আমাদের এমসিকিউ পরীক্ষা দিয়ে 1 থেকে 10K, হ্যাঁ, এর মধ্যে না আসবে, তাদের রিটেন খাতাটা চেক করাই হবে না। এর মধ্যে যারা ওই মাত দিয়ে প্রথমে এমসিকিউটা চেক করা হবে, এর মধ্যে যারা তাদেরই কেবল রিটেনটা চেক করা হবে। না হলে তুমি দেখবা যে তোমার ওখানে রেজাল্ট ফরম্যাটে দেখা আছে যে তোমার রিটেনে কোনো মার্কই নাই, বলা হচ্ছে যে তুমি রিটেন খাতা দেখার জন্য বিবেচ্য বা বিবেচনা করা হয় নাই তোমাকে। কারণ কি? কারণ তুমি এমসিকিউতে 1 থেকে 10,000 ভিতরে আসতে পারো না, রিটেন খাতা দেখা হবে না, দেখা হবে। যারা 1 থেকে 10,000 ভিতরে তাদেরই কেবল রিটেন খাতা দেখা হবে। এটা বেসিক্যালি বলা হয় টোটাল পরীক্ষার্থীর 20%, আসলে বেসিক্যালি এমন, বুঝছো? না 20% আবার বলি, টোটাল সিট সংখ্যার মানে পুরা হচ্ছে যে টোটাল সিট সংখ্যা তোমার কত ছিল তার এগেনস্টে তোমার টোটাল সিট সংখ্যা প্রায় 2000-এর কাছাকাছি ধরো ছিল, তো ওইটার এগেনস্টে ওইটার 5 গুণ বেশি হচ্ছে যে রিটেন খাতা চেক করা হয়। ব্যাপারটা এমন, 1815টা সিট ছিল না, তো 5 গুণ বেশি খাতা চেক করা হয় রিটেন খাতা, এমন। এই হচ্ছে তোমার রিটেনের মানবন্টন এবং পরীক্ষা দেওয়ার হিসাব নিকাশ। বুঝাইতে পারছি নিশ্চয়ই? কোয়েশ্চেনের মানবন্টন কেমন থাকে না থাকে সবটাই আশা করি বললাম। তো তোমার ফিজিক্স কেমিস্ট্রি মাস্ট দিতেই হবে, হায়ার ম্যাথ বায়োলজির ভিতরে একটা মাস্ট যেটা তোমার মেন সাবজেক্ট, আর একটা ফোর্থ সাবজেক্ট সেটাও চালিয়ে দিতে পারো। ফোর্থ সাবজেক্টের বদলে তুমি যে কোনো বাংলা বা ইংরেজি দাগাতে পারো। আমি পার্সোনালি প্রিফার করবো বাংলা দাগাইতে যেও না, যতই তুমি ভালো হও, ইংরেজি দাগাইতে পারো যদি ফোর্থ সাবজেক্ট দাগাইতে না চাও। আর ফোর্থ সাবজেক্ট দাগাইতে পারলে বা পিসিএমবি দাগাইতে পারলে সব থেকে বেস্ট, যেহেতু তুমি এখনো কেবল প্রিপারেশন শুরু করো নাই, এই টার্গেটটা নিতে পারো। এটা আমি নিছিলাম, কারণ আমার টার্গেট ছিল আমি সকল সাবজেক্টের জন্য এলিজেবল হব। বাট বি কেয়ারফুল, সকল সাবজেক্টের এলিজিবিলিটি পাইতে যা তুমি যদি আসলে মেরিট লিস্টে না থাকো, তাহলে আলটিমেটলি লস। সো কেয়ারফুল থাকো আর কি, বুঝছো? ওকে, তাহলে আশা করি বুঝাইতে পারছি। এখন এই যে সাবজেক্ট ওরিয়েন্টেড যে প্রপার প্রিপারেশন, সেটার জন্য আমরা আমাদের ভার্সিটি এ বি সি ইউনিট অলরেডি প্রোগ্রাম রানিং। ভার্সিটি এ বি সি ইউনিট, অর্থাৎ তুমি আমাদের মাইগ্রেট করে ইঞ্জিনিয়ারিং এর পরবর্তী থেকে ভার্সিটিতে আসো, অথবা যে প্রোগ্রামে থাকো না কেন, যদি ভার্সিটি এই ইউনিটের প্রিপারেশন নিতে চাও বা চিন্তা করো, তাহলে তুমি সিম্পলি আমাদের এই ডেসক্রিপশন ও কমেন্ট বক্সে লিঙ্ক পাবা, অথবা ডিরেক্ট মানে এজ কোর্স ওয়েবসাইটে যেয়ে তুমি যদি চিন্তা করো যে আমি হচ্ছে যে ভাইয়া আমার এইচএসসি সায়েন্স, আমি এখানে ভার্সিটি এ ইউনিট প্রিপারেশন নিতে চাচ্ছি, একাডেমিক টু অ্যাডমিশনের ভিতরে আমরা না যাই, আমরা যদি অ্যাডমিশনের প্রিপারেশন নিতে চাচ্ছি, আসলে বেসিক্যালি আমি নিচে আসি তোমাকে দেখাই, নিচে আসলেই তুমি পাবা, দেখো নিচে আসলেই ডিরেক্ট অ্যাডমিশন প্রস্তুতির সকল প্রোগ্রাম সমূহ, ভার্সিটি এ ইউনিটের যে প্রোগ্রাম অলরেডি, এটা আমরা জাস্ট তোমাদের পরীক্ষার আগেই হচ্ছে যে লঞ্চ করে ফেলছি। এখানে সকল ক্লাস লিটারেলি ঢাবি এ ইউনিটকে কেন্দ্র করে করা, তার মানে এই না যে এই ভার্সিটি প্রিপারেশন নিলে অন্য ভার্সিটি প্রিপারেশন হবে না, বাদ বাকি সকল কিছু যুক্ত হয়ে আছে, সকল কিছুই এই একটা প্রোগ্রাম থেকে যুক্ত হয়ে যাবে। এবং এবছর আমরা ভার্সিটি ইউনিটে বেশ কিছু এক্স ফ্যাক্টর দিচ্ছি, যে এক্স ফ্যাক্টরগুলো অন্যান্য সকল প্রোগ্রামের থেকে এই প্রোগ্রামটাকে ইউনিক করে। তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে যে একেবারে কম্প্যাক্ট নোট প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ, বিশেষ করে যাদের যে জায়গার ভিতরে সমস্যা, অনেক পাবলিকের বায়োলজির মধ্যে সমস্যা, অনেক পাবলিকের ম্যাথের মধ্যে সমস্যা, এই দুই জায়গার কম্প্যাক্ট নোট থাকবে, যেটা থেকে সে জাস্ট অতটুক পড়লে ইনশাল্লাহ ওই সাবজেক্ট থেকে পাস প্লাস প্লাস এই 2টা মার্ককে উঠায় নিয়ে আসতে পারবে। বুঝা গেছে? সো এমন বেশ কিছু ফিচার সম্বলিত, এবং আমাদের জিনিসটা হচ্ছে ভার্সিটি ইউনিট প্রিপারেশনের মেইন টার্গেটটাই হলো যতটুকু দরকার ততটুকু, আমরা বেসিক্যালি চাই একদল একেবারে মোটিভেটেড মানুষজন, যারা শুরু থেকে ভার্সিটি এ ইউনিটকে কোনো অপশন বি না,
তার প্ল্যান বি না, এ হিসেবেই চিন্তা করতেছে। এবং যারা চিন্তা করতেছে তারা লিটারালি আমাদের ভার্সিটি এ ইউনিটের কে সাথে নিয়ে প্রিপারেশন শুরু করতে পারো। এই এক প্রোগ্রাম থেকে তুমি যদি অফলাইনে বা মানে যেখানে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা আছে তোমার কাছে, অফলাইনে অবভিয়াসলি বলতেছে, অনলাইনে আমার এখানেই পরীক্ষা যুক্ত করে দেওয়া আছে, এখান থেকেই দিবা। বাট অফলাইনে যেখানে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা আছে সেখানে যদি পরীক্ষা দাও, ইনশাল্লাহ তোমার জন্য বেস্ট একটা মানে কম্বিনেশন হবে এবং এটার আউটপুটও খুব ভালো আসবে। ওকে, আচ্ছা, এরপরে যদি বাকি ইনফোগুলো একটু খালি আমি টেনে দেই, তাহলে ভাই অ্যাজ ইউজুয়াল ক্যালকুলেটর নাই, এবং এটা অনেক বড় একটা ডিমেরিট বেসিক্যালি বলতে পারো। একটা এমসিকিউ এর জন্য মাত্র তুমি 45 সেকেন্ড পাও, সেখানে ফিজিক্স বা কেমিস্ট্রি বা ধরো হায়ার ম্যাথের বেশ কিছু ম্যাথমেটিক্যাল টার্ম উত্তর করা যথেষ্ট প্র্যাকটিসের বিষয়, অনুশীলনের বিষয়। অসম্ভব বা পারা যাবে না এমন কখনোই বলবো না। পরীক্ষা তোমার বিভাগীয় শহরে হবে, আমি নিজে রাবিতে বসে হচ্ছে যে ঢাবির পরীক্ষা দিছি, সেটা এমন আহামরি প্যারার কিছু না। আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস যেটা অবশ্যই তোমার চান্স পাওয়ার ক্ষেত্রে বা র্যাঙ্ক বাড়াতে অবশ্যই বেশি কাজে লাগে, সেটা হচ্ছে ভাই জিপিএ মার্ক। ঢাবি বেসিক্যালি যে জিপিএ মার্কটাকে যা করে, এবার দেখলাম যে রাবি জিপিএ মার্ক রাখতেছে না। তো ঢাবি বেসিক্যালি যে কাজটা করে সেটা হচ্ছে এসএসসির যে পয়েন্টটা সেটাকে ধরো 2 দ্বারা গুণ করবে, এইচএসসির যে তোমার পয়েন্টটা সেটাকে বেসিক্যালি 2 দ্বারা গুণ করবে। সো তুমি যদি জিপিএ মার্কে একটু পিছায় যাও, সেটা যে খুব বেশি দুঃখের কথা এমন না, জাস্ট তোমাকে ওর থেকে, যার থেকে তুমি পিছিয়ে গেছো, ওর থেকে তোমাকে 2টা বা 4টা এমসিকিউ বেশি কারেক্ট করতে হবে, রিটেনে বেশি ভালো দিতে হবে, যেটা পসিবল, কভার আপ করা পসিবল। বাট যাদের জিপিএ মার্ক ভালো থাকবে, ধরো 20/20, অথবা আমি সিম্পলি বলবো যাদের জিপিএ মার্ক ইজিলি, ধরো ওখানে তো বলেই দিচ্ছে যে টোটালে 8 হওয়া লাগবে, টোটালে যদি 8 হয় মানে জিপিএ মার্ক তো তোমার 16 হচ্ছেই। তো যাদের বেসিক্যালি জিপিএ মার্ক হচ্ছে 18+, তাদের জন্য এটা এমন আহামরি প্যারার কিচ্ছু হবে না, ইনশাল্লাহ হবে না। আর মিনিমাম জিপিএ মার্ক যদি তোমার 16 না হয়, তাহলে তো তুমি মানে পরীক্ষার রিকোয়ারমেন্টই ফিল আপ করতেছো না, বুঝছো তো? তো জিপিএ মার্ক তোমার মিনিমাম 16 আছেই, জাস্ট 2-4 মার্কের এদিক ওদিক। তো এটা খুব বড় মানে এমন আহামরি খুব ডিফারেন্স নিয়ে আসতে পারবে এরকম না, বাট আশা করি বুঝতে পারছো। তারপরে এই ছিল তোমাদের মানে 26-27 সেশনের টোটাল অ্যাডমিশনের যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রসেসের এই টু জেড কথাবার্তা, সকল আপডেট ইনশাল্লাহ এর ভিতরে চলে আসছে। ওকে, একমাত্র চেঞ্জেস যেটা আগেই বললাম সেটা হচ্ছে পরীক্ষা আগাইছে। এই সো প্রিপারেশন নেওয়ার জন্য টাইমটা অনেক বেশি কম্প্যাক্ট হয়ে গেছে। দেখে শুনে ভেবে চিন্তে একেবারে সিদ্ধান্ত নাও। একটা সিঙ্গেল ডে, একটা সিঙ্গেল টাইম, একটা সিঙ্গেল সেকেন্ড ওয়েস্ট করার কোনো মানে হয় না। পরীক্ষা শেষ করো, ল্যাব পরীক্ষা শেষ হওয়ার আগে তুমি ভর্তি প্রিপারেশন শুরু করো। এটা আমার একেবারে খুব কাছের ছোট ভাই। আমার কাছে যদি ধরো হচ্ছে যে একেবারে বড় হইতো বা আমার কাছ থেকে যদি সাজেশন নিত, আমি এক্সাক্ট এটাই বলতাম। ল্যাব পরীক্ষাগুলো দিতে থাকো, পরীক্ষা ভালো করতে হবে, এইচএসসির রেজাল্টও ভালো হবে, ইনশাল্লাহ হবে, যতটুকু দিছো ইনশাল্লাহ হবে। বাদ বাকি ভার্সিটি ইউনিটের প্রিপারেশন যারা নেওয়ার জন্য মনস্থির করে আছো, ভার্সিটি ইউনিটের টপ র্যাঙ্ক সাবজেক্টগুলো যদি মানে ওই যে পাইতে চাও বিশেষ করে, তাহলে এখন থেকে ওরকম হার্ট অ্যান্ড সোল করে পড়াশোনা করতে হবে। ক্লিয়ার? সো ভার্সিটি ইউনিটের প্রিপারেশন কিভাবে শুরু করব, কোনটা থেকে পড়বো, কিভাবে দেখবো না দেখবো, এগুলো সম্পর্কিত ডিটেইলড ইনশাল্লাহ ভিডিও তোমরা পাইতে থাকবা। সার্কুলার রিলেটেড কথাবার্তা এতটুকুই থাকুক। সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।